চলে এসেছি ধবধবিতে। বাঘেদের রাজা, সেই থেকে ব্যাঘ্র দেবতা হিসেবে একটা বাবা খুব জাগ্রত। ওনার একদিন স্বপ্ন আদেশ দিল যে আমি এখানে বাস করছি, আমি এই দক্ষিণ দিকে তো শাসনকৃত এলাকায় ভেতরে আছি, হ্যাঁ, সেহেতু এই জায়গাটা আমাকে প্রতিষ্ঠা কর, আমি এইখান থেকে মানুষের সুরক্ষা দেবো। তো ওখানে একটা লাল এরকম শিলামূর্তি আছে, দেখবে মাথায় কাটা পড়েছে। আচ্ছা, ওইটা পাওয়া গেছে। নমস্কার, আমি দেবশ্রী। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি ধবধবিতে, দক্ষিণ 24 পরগনার ধবধবিতে। ধবধবিতে এসেছি একটি বিশেষ মন্দির দর্শন করতে। বলা যেতে পারে এই অঞ্চলের সবচেয়ে বিখ্যাত মন্দির এটি। এটি দক্ষিণেশ্বর বা দক্ষিণ রায়ের মন্দির। এই দক্ষিণেশ্বরকে আজও এই দক্ষিণ 24 পরগনা অঞ্চলের স্থানীয় মানুষেরা এখানকার রাজা বলে মনে করেন এবং অন্য মতে তাকে ব্যাঘ্র দেবতা বলেও মনে করেন অনেকে। তো এই দক্ষিণ রায়কে নিয়ে নানা মুনির নানা মত, তার এই মন্দিরকে কেন্দ্র করে রয়েছে নানা অলৌকিক ঘটনা। সমস্তটাই জানাবো আপনাকে, দর্শন করাবো দক্ষিণাঞ্চলের রাজা বলে মান্যতা পাওয়া সেই বিশেষ দেবতাকে। তবে থাকুন আমার সঙ্গে, রয়েছি ধবধবি স্টেশনে। এখান থেকে একটি টোটো নিয়ে আমরা যাব দক্ষিণ রায়ের মন্দির দর্শন করতে। সাথে থাকবেন। দক্ষিণবঙ্গের সর্বাপেক্ষা চর্চিত লোকদেবতা দক্ষিণ রায়। দক্ষিণ রায় অর্থ দক্ষিণের অধিপতি বা স্বামী, আবার দক্ষিণের রাজাও বলা যেতে পারে। সাধারণ মানুষ তাকে বলেন দক্ষিণের ঈশ্বর অর্থাৎ দক্ষিণেশ্বর। গবেষকরা কেউ তাকে বলেছেন বাঘের দেবতা, আবার কেউ বলেছেন কৃষি দেবতা, কারো মতে তিনি ক্ষেত্রপাল, কেউ আবার তাকে দক্ষ শিকারীও আখ্যা দিয়েছেন। পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রীর মতে তিনি একজন বৌদ্ধ সিদ্ধাচার্য। তবে দক্ষিণ 24 পরগনার জল জঙ্গলে ঘেরা সুন্দরবনের সাধারণ মানুষের কাছে তিনি সর্বরোগহর সর্ববিপদহর ব্যাঘ্র দেবতা। ধবধবি হাই স্কুলের ঠিক উল্টো দিকেই ধবধবির দক্ষিণেশ্বর মন্দিরটি অবস্থিত। মন্দিরটি একতলা। নির্মাণ শৈলীতে ব্রিটিশ স্থাপত্যের প্রভাব ভীষণভাবে লক্ষ্য করা যায়। মন্দিরের নাট মন্দিরটি 1908 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল, কিন্তু মন্দিরের গর্ভগৃহ বহু প্রাচীন, প্রায় 500 বছরেরও অধিক প্রাচীন। সেই বিষয়ে আসছি। সামনের এই বলিস্থানটি দেখে বোঝাই যায় যে বলি প্রথা এই মন্দিরে প্রচলিত। ব্রিটিশ স্থাপত্যের অনুকরণে মন্দিরের চূড়োতে দেবশিশু, দুপা তুলে ধারানো ঘোড়া, গোলাকার ফুলের স্তবক এবং চূড়ার উপরে বসানো ট্রফির মতো কাপ, এই নির্মাণগুলো দেখলেই ইংরেজ আমলের বাড়ির কথা মনে করিয়ে দেয়। তবে ব্রিটিশ স্থাপত্যের প্রভাব থাকলেও চূড়ার এক পাশে লক্ষ্মী এবং অপর পাশে মা সরস্বতীর মূর্তি রয়েছে এবং ঠিক মাঝখানটিতে রয়েছে একটি বাঘের মুখ। দক্ষিণ রায়কে যেহেতু ব্যাঘ্র দেবতা বলা হয়, তাই মন্দিরের প্রবেশপথে দুপাশে দুটি রয়্যাল বেঙ্গল টাইগার অর্থাৎ বাঘের মূর্তি রয়েছে। এই বাঘ দুটি যেন ব্যাঘ্র দেবতার মন্দিরের দুপাশে প্রহরায় রত। স্থানীয় মানুষদের কাছে এই দক্ষিণ রায় অত্যন্ত জাগ্রত। পূর্বে যখন এই অঞ্চল জল জঙ্গলে ঘেরা ছিল, তখন বাঘের হাত থেকে রক্ষা করেছেন
এই দক্ষিণ রায়, এটাই তাদের মান্যতা। আর বর্তমানে এই দক্ষিণ রায়ের কৃপাতেই বিভিন্ন ঔষধি তারা পেয়ে থাকেন। সেই ঔষধে তাদের নানা দুরারোগ্য ব্যাধি নিরাময় হয় বলেও তারা মনে করেন। এই ধপধপির নিকটবর্তী একটি গ্রাম বাওয়ালি। এই গ্রামে বাউলে বা বাওয়ালি সম্প্রদায়ের লোকজন বাস করত, যাদের কাজ ছিল বনের মধু, মোম, কাঠ সংগ্রহ করা। নিকটবর্তী দক্ষিণ রায়ের মন্দিরে পূজা না দিয়ে তারা কখনোই বনে যেত না। এই হলো ধপধপি বাবা দক্ষিণেশ্বরের অপূর্ব সুন্দর বিগ্রহ। হাতে তার অস্ত্র হিসেবে রয়েছে বন্দুক। ডান পাটি মুড়ে বাঁ পাটি সামনের দিকে এগিয়ে সিংহাসনে উপবিষ্ট। বলা হয় তিনি অবিভক্ত বাংলার রাজা মুকুট রায়ের সেনাপতি ছিলেন। দক্ষিণ রায়ের গাত্রবর্ণ শ্বেত শুভ্র, পরনে সাদামাটা করে ধুতি পরানো এবং উপরের যে জামাটি তিনি পরে আছেন সেটি বেশ জমকালো। মাথায় শোভা পাচ্ছে কারুকার্যময় মুকুট। চলে এসেছি দক্ষিণ রায়ের মন্দিরে। এই হচ্ছে বাবা দক্ষিণেশ্বরের মূর্তি। মূর্তিটি মাটির মূর্তি, আপনারা দেখতে পাচ্ছেন, সুবৃহৎ মূর্তি। ইনি দক্ষিণাঞ্চলের বা দক্ষিণ 24 পরগনার রাজা, এখানকার স্থানীয় মানুষেরা মনে করেন তিনি রক্ষক, সেই দক্ষিণ রায়। এনার হাতে রয়েছে অস্ত্র হিসাবে, আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি দেখুন আরো অনেক অস্ত্রশস্ত্র কিন্তু তার রয়েছে। বাঘের উপদ্রব বহু প্রাচীন কাল থেকেই এই অঞ্চলে জঙ্গলাকীর্ণ জায়গা হওয়ার জন্য এখানকার যারা স্থানীয় আদিবাসী বা অধিবাসী তাদেরকে রক্ষার জন্য কিন্তু তার এই অস্ত্রশস্ত্র প্রয়োজন ছিল। এবং তিনি একাধারে তো রক্ষক ছিলেনই, এবং অপর দিকে কিন্তু তিনি সাধকও ছিলেন, এবং তিনি অনেক ঔষধপত্র তৈরি করেছিলেন যা স্থানীয় মানুষদের কিন্তু রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত সেই সময় থেকে হয়ে আসছে। এবং আজও কিন্তু তারা তার সেই ফর্মুলা, সেই ওষুধের উপর নির্ভর করে এখানকার মানুষেরা সুস্থ হন। এনার অঙ্গরাগ হয় এবং পয়লা মাঘ হচ্ছে বাৎসরিক উৎসব। এই খড়ম এবং শিলাটি কিন্তু বহু প্রাচীন। বহু শত বছর পূর্বে যখন বাওয়ালি বা অন্যান্য সম্প্রদায়ের মানুষ জঙ্গলে মধু, মোম সংগ্রহ করতে যেত, মাছ ধরতে যেত, বিভিন্ন কাজে জঙ্গলে যেত, তার আগে কিন্তু বাবার এই মন্দির হওয়ার আগেও জঙ্গলে ঘেরা থানে এই শিলাটি ছিল। এবং প্রায় 500-550 বছর আগে যখন এই স্থান গাছ কেটে পরিষ্কার করা হচ্ছিল, তখন বাবা স্বপ্নাদিষ্ট হয়ে কিন্তু বাবার মূর্তি প্রতিষ্ঠা হয়। এই বিষয়ে নানা ইতিহাস রয়েছে। মন্দিরের যিনি পূজারী অর্ণব পাঠক মহাশয়, তিনি আমাদের এই বাবা দক্ষিণেশ্বরের মন্দিরের ইতিহাস বিস্তারিতভাবে বলেছেন, কিভাবে প্রতিষ্ঠিত হলো এই মন্দির। আসুন তার কাছ থেকে শুনে নিন। ইনি হচ্ছে দক্ষিণ রায়। দক্ষিণ রায় থেকে দক্ষিণেশ্বর হিসেবে হয়েছে, গণ্য হয়েছে, দেবতা হিসেবে গণ্য করেছে। ইনি সাধারণ আমাদেরই মতন মানুষ। এলাকাটা ধবধবি হয়েছে কেন? এই কারণের জন্যেই জমিদার ছিলেন বাড়ি করে, উনি এইখানটায় পরিষ্কার করে ধবধবে করে পরিষ্কার করে। তখনকার সুন্দরবন এলাকা ছিল, তো ল্যান্ড ধবধবে করে পরিষ্কার করা বলে সেই জায়গাটার নাম হলো ধবধবে। তা ওই জায়গাটায় এসে মাটির ঢিবি একটা ছিল, ওই জায়গাটায় এসে কেউ পরিষ্কার করতে পারে না, বলতা ভীমরুল বিভিন্ন কীট পতঙ্গ ওখানে ছিল। এই কারণের জন্যে বিষাক্ত জাতীয় জিনিস ছিল, পরিষ্কার করতে পারে না। তা দু একটা ছেলে ওখানটায় জোর করে কুরুল দিয়ে বাবার যে বাবার পাতা গাছ আছে তাতে আঘাত করতে যায়। সে আঘাত করতে যাওয়ার কারণে সাধারণত আমরা জানি ওই গাছ থেকে আমার গাছের রস বেরোবে, সেই জায়গায় দেখা যাচ্ছে মানুষের যেরকম রক্ত বেরোয় সেরকম রক্ত বেরোচ্ছে, গাছ থেকেই রক্ত বেরোচ্ছে। সেই নিয়ে খুব চিন্তায় পড়লো। জমিদারের কাছে খবর গেল, জমিদার এখানে এসে ধর্ণা দিল। ওনার একদিন স্বপ্ন আদেশ দিল যে আমি এখানে বাস করছি, আমি এই দক্ষিণ দিকে তো শাসনকৃত এলাকায় ভেতরে আছি, হ্যাঁ, সেহেতু এই জায়গাটা আমাকে প্রতিষ্ঠা কর, আমি এইখান থেকে মানুষের সুরক্ষা দেবো। যশোরের রাজা মুকুট রায়ের সেনাপতি ছিলেন ইনি। আচ্ছা, এনারা হচ্ছে দুই ভাই, কালু রায় আর দক্ষিণ রায়। ইনি দক্ষিণ দিকটা শাসন করতো আর কালু রায় উত্তর দিকটা। ওনাকে ব্যাঘ্র দেবতা বলা হয়। এরা বনবিবির সঙ্গে মারাত্মকভাবে যুদ্ধ হয়, ঠিক আছে।
তো সেই কারণে বাঘেদের রাজা ইনি, সেই থেকে ব্যাঘ্র দেবতা হিসেবে একটা এনার যে এত অস্ত্র শস্ত্র, এই এত অস্ত্র সাধারণত আমরা যেই সময় এসছিল আর কি, তখন নবাবী আমল একটা ব্যাপার ছিল, রাজাদের ব্যাপার, সেই সময় ওই অস্ত্রগুলো বেশি এসছে। আচ্ছা, ওনাকে ওনার আয়ুর্বেদিক বিভিন্ন ওষুধ এখানে পাওয়া যায় বলা হয়, বাবার তেল পাওয়া যায়, বাবার পাঁচন পাওয়া যায়, মানে কি কি রোগ আর পাতা আছে অনেক নিরাময়, যেরকম লিভার টেনশন আছে, আপনার সুগারের অনেক ক্ষেত্রে হয়, বাতের ব্যাপার এগুলো হয়, বিভিন্ন চোট বিভিন্ন ক্ষেত্রে। সেগুলো কি ওনারই তৈরি ওষুধ? মানে ওনারই নিয়মাবলী, উনি যেরকমভাবে স্বপ্নাথ সেই সময় করে গেছে, সেই থেকে মানে পরম্পরায় হয়ে আসছে আর কি। কী করে উনি লৌকিক দেবের পর্যায়ে চলে গেলেন? লৌকিক দেব এই কারণের জন্য হয়েছে, উনি শিব ভক্ত ছিলেন। প্রত্যেকের ওনার যে পারিপার্শ্বিক যারা আছে, ভক্তরা আছে, তারা ওনাকে দেবতা হিসেবে গণ্য করলেন। যেরকম সাধারণত বিবেকানন্দ, রামকৃষ্ণ, বিভিন্ন রকম যারা আছে আর কি, তাদের মতনই ইনি পূজিত হলেন। আর রাতে থেকে যারা বনে জঙ্গলে যেত, এখানে সুন্দরবন জায়গা ছিল তো, বনে জঙ্গলে যেত, তারা তখন জানতো না, তবে ওই জায়গাটায় ধূপ বাতি এগুলো দিয়ে যেত, ঠিক আছে, সেই থেকে বাঘের দিক দিয়ে ওনারা রক্ষা পেতেন। এই হলো ব্যাপার। আচ্ছা, ওই গাছটা, যে গাছটাকে কেটে রক্ত বেরোয় মানুষের মতো, সেই গাছটা কি এখনো আছে? এখন আছে, বাবার যে পাতাটা দেওয়া হয় ওই গাছে, সেই গাছটা বলতে তার উপলক্ষণে আছে। মানে কি গাছ, বাবার কি নাম, কি গাছ? তার কোনো নাম এখনো পর্যন্ত পাওয়া যায় না। গাছটা অজানা, কোনো নাম অজানা, এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এখান থেকে অনেকে এসছে, ল্যাবরেটরিতে নিয়ে গেছে, অনেক কিছু গেছে, তারা এখনো পর্যন্ত নাম খুঁজে পায়নি। ওই গাছটার কোনো নাম নেই, তার মানে একটা অজানা গাছ। এটা হিসেব করতে গেলে 450-500 কাছাকাছি চলে যেতে পারে, এইরকম আর কি। আর নাথ মন্দিরের যা বয়স আছে 200-250 বছর, আপনি সালটা দেখলে আপনি হিসেব করে নিতে পারবেন, তবে তার থেকে আরো ডবল ধরতে হবে। মানে মন্দির গর্ভগৃহ, সেটা গর্ভগৃহ, এখান থেকে গর্ভগৃহ, এটা হচ্ছে পুরোনো, মানে গর্ভগৃহটাই আগে ওই ঢিবি ছিল। হ্যাঁ, সেটা ঢিবিটা হচ্ছে ওইটা, যেটা বাবা বসে রয়েছে, বাবা বসে রয়েছে। ওই এই যে ঘরটা হয়েছে, তখন আগে ছিল খড়ের চাল, মাটির দেয়াল, এইসবগুলো ছিল। আর বাবারই তারপরে টিনের চাল হলো, হ্যাঁ, এইগুলো হয়েছে। আর বাবার যে মূর্তিটা, এই মূর্তিটা আসলে কিভাবে আমাদেরই যে বংশধর মানে পূর্বপুরুষ যারা ছিল আর কি, তাদের ভেতরে একজনের স্বপ্ন আদেশ দেয়, স্বপ্ন আদেশ দেওয়ার কারণে এদের ভেতরেই সব বড় বড় শিল্পী বলুন আর যাই বলুন, তা এরাই জিনিসটা সৃষ্টি করেছে। ওটা পুরো জুন গাছ বলে না, ওই জুন গাছ যেটাকে আমরা কুশ বলা হয়, কুশের মতন জুন গাছ মাটি, যেরকম সাধারণত মাটির ঠাকুর হয়, এটা খড় দিয়ে বাঁধা হয়, এটা জুন দিয়ে বাঁধা। সেইটা এখন রং করে ভেতরে জুন সেরকম অতটা নেই, রং লেয়ার করে জিনিসটা হয়ে আছে এখন। বাবার অঙ্গরাগ কত বছর পর পর হয়? প্রত্যেক দিন হয়, প্রত্যেক বছর হয় একবার করে, পয়লা মাঘে। পয়লা মাঘ কোন সময় অনুষ্ঠান হয় আপনাদের এখানে? বাৎসরিক অনুষ্ঠান? বাৎসরিক বলতে পয়লা মাঘটা হয়, চৈত্র মাসের মেলাটা হয়, ওটা 3-4 দিনের একটা প্রোগ্রাম হয়। অমাবাসীটা হয়, সামনে অমাবাসী আছে, ওটাও 3-4 দিনের প্রোগ্রাম হয়। আর আপনার হচ্ছে শিবরাত্রি আছে, বিপত্তারিণী আছে, এগুলো হয়ে থাকে। ভোগ কি থাকে? ভোগ বলতে সাধারণত বিপত্তারিণীটা আমরা মেলাটা বেশি জোর হয় 12 দিন করে, ওই কারণে ওই ভোগটা সেরকমভাবে হয় না। ওই লুচি টুচিগুলো ওরা যে ডালাটা করে দেয় আর কি, ওই ডালাটাই হয়, পূজিত হয়। আর এমনি চারের নৈবেদ্য এগুলো তো হয় প্রত্যেক শনি মঙ্গলবার করে, ওই দিনকেও হয়। আর পয়লা মাঘের দিনকে বাবার একটা ওটা রাত্রি 2:30-টের দিকে পুজো হয়, রাত্রি 2:30-টে, সারাদিনই ওনাকে রং টং হয়, সাজানো হয়, হ্যাঁ, মন্দির টন্দির সাজানো হয়। যাত্রীদের সঙ্গমে এখানে অনেক যাত্রী আসে, বাইরের যাত্রী অনেকেই আসে, এখানে প্রোগ্রাম হয়, গান টান হ্যানা দানা সব লেগেই থাকে, হরিনাম টরিনাম লেগেই থাকে। আর কি বলা যেতে পারে, আমিষ ভোগ হয়। হ্যাঁ, কীরকম একটু বলুন। এনার আমিষ বলতে গেলে যে বলি করা হয় পাঁঠার মাংস, ওইটা হয়। সমুদ্র কাঁকড়া আছে, শোল আছে, হ্যাঁ, কাঁকড়া টাংড়া, এগুলো সব রকম দিয়ে জিনিসটা এ করা। আর নিরামিষও হয়, যেহেতু নারায়ণের ব্যাপার আছে, তো নারায়ণ টারায়ণ আছে, এদের জন্য আলাদা নিরামিষ ভোগও দেওয়া হয়। ওদিনকে 5টা-6টা থালা পড়ে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ নিজের আরোগ্যের জন্য অনেক দূর দূরান্ত থেকে মানত করলে যতটা এ হয় সেটা বাবার উপর নির্ভর করে। তারা নিশ্চয়ই কাজ হয় বলে সেই কারণের জন্য আসে, আমাদের তো এই করে তো আসে না। তাহলে আপনি একটু বলে দেবেন ঠাকুরমশাই, কি রোগের ওষুধ পাওয়া যায়, তাহলে যারা এটা দেখবেন আমাদের কি রোগের বলতে গেলে এখানে আপনাকে বললাম বাতের বিষয়গুলো আছে, গ্যাসের বিভিন্ন গ্যাসের প্রবলেম ব্যাপার, যাদের কোষ্ঠকাঠিন্যের ব্যাপার থাকে তাদের ক্ষেত্রেও আছে, হ্যাঁ। আর অনেকে চামড়ার
প্রবলেমের যারা আছে, স্কিন প্রবলেম যেটাকে বলে, সেই সব বিষয়গুলো আছে। মোটামুটি সব রকমই আছে। আগে আরও রোগের বিষয়গুলো ছিল, অনেকে ক্যান্সারের বিষয়ও এসছে, তাদের সেরে গেছে। তা সেই সব ওষুধগুলো অনেকগুলো ব্যান্ড হয়ে গেছে, কিছু কিছু জিনিস পাওয়া যায় না বলে এখন আর করা হয় না, জোগাড় করে উঠতে পারি না। এখানে কে করেন এই ওষুধগুলো তৈরি? এগুলো যেটা সেবায়ত আছে সেটা বাড়িতেই। এখন বর্তমানে আজকের যা পালা চলছে করুণা চক্রবর্তী বলে, আচ্ছা, হ্যাঁ, যখন যার পালা চলে তখন তিনি যে যার পালা সে তার পালায় এই করে। আর আপনার এই দেবতার হাতে কি কি অস্ত্র আছে মূলত? বাবার হাতে বন্দুক আছে, তরল আছে, তীর ধনুক আছে, ওই কুড়াল আছে, ফুল। আচ্ছা, আর কি এছাড়া অন্যান্য কি কি বিগ্রহ আছে এর মধ্যে? একটা খড়মও দেখতে পাচ্ছি। ওটা বাবার খড়ম আছে, দক্ষিণাকালী আছে, আর দুর্গা আছে, মঙ্গলচণ্ডীরা, তারপর লক্ষ্মী আছে, লক্ষ্মী একটা ঝাঁপ লক্ষ্মী হিসেবে করা হয়। এগুলো সব আমাদের বাবার পুকুর থেকে পাওয়া। ঠিক আছে, তখন তো নদী এলাকা, এটা নদীর সঙ্গে তখন ছিল, বর্তমানে পুকুরে হয়েছে, তো ওখান থেকেই সব কিছু পাওয়া। কোন কোন সময় মন্দির খোলা থাকে আর বন্ধ হয় কোন সময় কি? শনি মঙ্গলবার 9টা দিকে একবার পুজো হয়, আড়াইটা একবার পুজো হয়, সন্ধ্যা 6:30 7টা নাগাদ সন্ধ্যা হয়, আরতি হয়। আর আপনার এমনি দিন 11টায় পুজো হয়, 1টা ভোগ হয়। শনি মঙ্গলবার কি না, ওই দিনকে ভোগ হয় না, ওইখানে চালের নৈবেদ্যের ব্যাপারটা থাকে। ওই দিন কি মানে দুবার হয় পুজো? ওই দিনকে দুবার এই কারণের জন্য অনেকে মানসিকের ব্যাপার থাকে তো, বারের দিন, ওটা বাবার বারের দিনের এই ব্যাপার থাকে, ওই জন্য আপনার শনি মঙ্গলবার এটা হয়। ও আচ্ছা, অন্যান্য দিন কখন থেকে কখন দর্শন করা যায় এবং তার পরবর্তীকালে বিকেলে কখন দর্শন পাবো? বিকেলে প্রায় 4টে থেকে 4টে থেকে কটা পর্যন্ত? 8টা। আর সকালে? সকালে এমনি গেট খুলে দেওয়া হয়, ঠিক আছে। তা আপনার 1টা পর্যন্ত তো আমরা মানে সকাল 8টা থেকে 1টা 1:30 পর্যন্ত দর্শনের সঠিক। আপনার নাম? আমার নাম অর্ণব পাঠক। হ্যাঁ, পূজারী। এইটা সুন্দরবন এলাকা। এইটা সুন্দরবন হচ্ছে কি, এইটা হচ্ছে কি অনেক বড় বিরাট পাহাড় কেটে কেটে নিচু করতে ও একটা ওখানে একটা লাল এরকম শিলামূর্তি আছে, দেখবে মাথায় কাটা পড়েছে। আচ্ছা, ওইটা পাওয়া গেছে। এবং সেই কাটতে কাটতে তার ভিতরে বিরাট, আমরা যেরকম ফর্দ করি না, ওই মুদিখানার ফর্দ করি এত বড়, তো একটা ফর্দ পাওয়া গেছে। সেই ফর্দতে সমস্ত সব কিছু লেখা ছিল, এই কী ওষুধ পালা, এইসব বাংলাতের এগুলো জানবে না, যেই রোগ মুক্তি করি, এই ওষুধ লাগে, এই ওষুধ দিলে হয়, এই সমস্ত সব দিয়ে, এই সমস্ত সব সেই ফর্দ থেকে এইটা নিয়ে চালনা হয়, যেই রোগ মুক্তি করি। বাবা খুব জাগ্রত। কি নাম? কৃষ্ণা প্রামাণিক। আমি সব দেখাশোনা দেখভাল করি, কথা বলি, আগেকার বাংলার কাছ থেকে এই কথাগুলো শোনা। আচ্ছা, তো আমার শাশুড়ির কাছ থেকে কিছুটা শোনা। শাশুড়ি তো মারা গেছে আজ 3-4 বছর। শাশুড়ি আগে এখানে কাজ করতেন, আর ওই শাশুড়ির কাছ থেকে সব এই কথাগুলো সব আমার এখানে সব প্রতিষ্ঠা করে। উনি স্বপ্ন দেখিয়েছিলেন? উনি স্বপ্ন কাকে স্বপ্ন দেখিয়েছিলেন? যে যাকে স্বপ্ন দেখিয়েছে তিনি কি আর নেই। আচ্ছা, কি বলেছিলেন স্বপ্নে? যে আমি এই যে কে বাবা বলে এইখানে বলে আমার এখান থেকে কোথাও নাড়বি না, এটা হচ্ছে কি ধবধবির দক্ষিণেশ্বর। আচ্ছা, আমি ধবধবির দক্ষিণেশ্বর, আমি এখানে আমার প্রতিষ্ঠা। আমাদের এক শ্বশুর, তিনি হচ্ছে কে বললেন যে বাবার কাছে মানে মানসিক করে একটা লটারি কেটেছিল, যে তুমি যদি আমার লটারিটা পাইয়ে দাও তাহলে আমি তোমার খড়ের ঘর ফেলে দিয়ে আমি তোমার এই পাকা ঘর করে দেবো। তা বলতে এই বড় পাকা ঘর করা মানে বড় দেবতা তৈরি করে দিয়েছে, বড় দেবতা তৈরি হয়েছে। উনি তৈরি করেছেন? না, উনি ফটো ধরে তৈরি করিয়েছে। আর এমনি পুরনো কোনটা বিগ্রহ? পুরনো ওই যে হাত পেতে আছে। কোনটা হাত পেতে আছে যে এরকমভাবে নিম কাঠ, ওইটা এখন আর পুজো হয় না তাহলে? হ্যাঁ, ওনার এখানে আসনে বসে কিন্তু ওনার আগে পুজো হয়। আচ্ছা, ওনার পুজো, ওই বিগ্রহের পুজো আগে হয়, তারপরে না হয়? হ্যাঁ, তারপরে এনার বড় দেবতা হয়। এই বিগ্রহ কি ছলনে কেউ দিয়েছে? এগুলো ছলন, এগুলো ওই মানসিক করে না, আমি ছলন দেবো, আমি হাঁস দেবো, বাবা তোমার মতো মূর্তি এখানে বসিয়ে দেবো, আমার এই মানসিকটা, আমার যেন এই রোগটা ভালো হয়ে যায়। ছলনের মূর্তি এই দুটোই দিয়ে গেছে। এই শনিবার মঙ্গলবার ওই যেটা হাত পেতে আছে ওইটা থেকে নিম কাঠেন, উনি আগাগোড়া খড়ের ঘর থেকেই যান।
আপনারা দেখতেই পাচ্ছেন কত মানসিকের ধাগা বাঁধা রয়েছে এই মন্দিরে, অর্থাৎ স্থানীয় মানুষদের কাছে এই মন্দিরের মান্যতা সহজেই বোঝা যায় কতটা জাগ্রত মনে করেন তারা বাবা দক্ষিণেশ্বরকে। তারা কিন্তু তাদের মানত জানিয়ে যান দক্ষিণ রায়কে এবং মানত পূর্ণ হয় বলে স্থানীয় মানুষেরা মনে করেন। দক্ষিণ 24 পরগনার বিভিন্ন অঞ্চলে এই দক্ষিণ রায়কে কিন্তু মুন্ডমূর্তি বা বাড়া ঠাকুর হিসেবেও পূজা করা হয়। মানুষের কল্পিত বিশ্বমূর্তির প্রতীক এই বাড়া ঠাকুর বা মুন্ডমূর্তি। আবার হরিদেবের রায়মঙ্গল কাব্যে দক্ষিণ রায় ও তার ভাই কালু রায়কে শিবের কামজ পুত্র ভব এবং সর্বরূপে ব্যাখ্যা করা হয়েছে। তিনি দক্ষিণ রায়কে গণেশ বলেও উল্লেখ করেছেন। আচম্বিতে উচাটিল গণেশের মাথা, দক্ষিণে পড়িয়া সেই হইল দেবতা। এই মুন্ড মূর্তিতে বাবা দক্ষিণ রায় এবং তার মা নারায়ণীকে কল্পনা করে এই মূর্তি তৈরি করা হয়। এইবার আমরা দর্শন করে নেব দক্ষিণেশ্বর বা দক্ষিণ রায়ের সেই অলৌকিক গাছকে, যা থেকে ঔষধি প্রস্তুত করা হয়। এই হলো সেই অলৌকিক গাছ যার নাম এখনো জানা যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই বিশেষ গাছ। এই অঞ্চলটি যখন জঙ্গলাকীর্ণ ছিল এবং একটি ঢিবি ছিল, সেই ঢিবিতে কিন্তু পুজো দিয়ে জঙ্গলে কাঠ সংগ্রহ বা অন্যান্য কাজ করতে সকলে যেতেন। বলা হতো এখানে পুজো দিয়ে গেলে বাঘে আক্রমণ করবে। জায়গাটা যখন পরিষ্কার করা হচ্ছিল তখন কিন্তু এই গাছটাকে যখন কোপ মারা হয়েছিল কাটার জন্য, এই গাছটার থেকে কিন্তু মানুষের মতো গল গল করে রক্ত বেরোতে শুরু করে। এই গাছটি থেকে মানুষের মতো গল গল করে রক্ত বেরোতে শুরু করে। এই সেই গাছটিকে আপনাদের খুব কাছ থেকে দেখাবো। এই গাছের নাম স্থানীয় মানুষেরা এখনো পর্যন্ত বলতে পারেন না এটা কি গাছ, এবং কেউই বলতে পারেননি আজ পর্যন্ত এটা কি গাছ। তবে এই স্থানটা পরিষ্কার করার জন্য যখন এই গাছটিকে কাটার চেষ্টা হয়েছিল, এই গাছটি থেকে কিন্তু গল গল করে রক্ত বেরোতে শুরু করে। মানুষের দেহের মতো এই গাছটি থেকে গল গল করে রক্ত বেরোতে শুরু করে, এবং এই গাছটি সেই ভেষজ গাছ যেখান থেকে দক্ষিণ রায় কিন্তু তার বিভিন্ন রকম ওষুধপত্র দিতেন মানুষকে এবং তাদের রোগ নিরাময় হতো। আর সেই ফর্মুলা কিন্তু এখনো পর্যন্ত আছে। মানুষ এখানে আসেন বিভিন্ন রকম রোগ, বাতের রোগ থেকে আরম্ভ করে বিভিন্ন রোগের ওষুধ নিয়ে যান। এই গাছটি থেকেই সেই সমস্ত ওষুধ প্রস্তুত হয়। সেই ওষুধ তারা খেয়ে তাদের রোগের উপশম হয় বলে তারা আবার এখানে মানত করে যান এবং পূরণ হলে এখানে এসে পুজো দিয়ে যান বাবা দক্ষিণ রায়কে। এই গাছটির নাম কিন্তু কেউই বলতে পারে না। কেউ কেউ এই গাছটিকে চোরা ডাকাত গাছ বলে সম্বোধন করেন, কিন্তু আসল যে এই গাছটির কী নাম সেটা কিন্তু এখনো পর্যন্ত কেউই জানে না সঠিকভাবে। দক্ষিণ রায়ের মাহাত্ম্যসূচক কতগুলি মঙ্গল কাব্য রচনা করা হয়েছে। এগুলির মধ্যে কৃষ্ণরামের রায়মঙ্গল 1686 খ্রিস্টাব্দে রচিত, 1723 রচিত হরিদেবের রায়মঙ্গল, রুদ্রদেবের রায়মঙ্গল প্রভৃতি। এছাড়াও গাজীমঙ্গল বা গাজীর গানে, বনবিবির কেচ্ছা বা বনবিবির জহুরা নামাতে এবং আব্দুল গফুরের কালুগাজী চম্পাবতী কাব্যে দক্ষিণ রায়ের কথা বর্ণিত রয়েছে। বনবিবির জহুরা নামাতেই রয়েছে সেই কাহিনী যেখানে দক্ষিণ রায় বাঘ রূপ ধরে দুঃখেকে খেতে উদ্যত হয়েছিলেন এবং তারপরেই বনবিবির সঙ্গে দক্ষিণ রায়ের এক বিশাল যুদ্ধ হয়েছিল। দক্ষিণ রায়ের গর্ভগৃহের সামনের এই নাট মন্দিরটি গর্ভগৃহ থেকে অনেকটাই নতুন এবং ব্রিটিশ স্থাপত্য শৈলীর লক্ষ্য করা যায় এই নাট মন্দিরটিতে। আপনারা দেখতেই পাচ্ছেন স্থানীয় মানুষেরা এখানে বিকেলের আলাপচারিতায় মেতেছেন। এখানে প্রত্যেকটি মানুষের কাছে বাবা দক্ষিণ রায় কিন্তু অত্যন্ত আপন এবং সর্ববিপদহর দেবতা। কৃষ্ণরামের রায়মঙ্গল কাব্যে দক্ষিণ রায়কে বর্ণনা দেওয়া হচ্ছে। রজনীর শেষে এই দেখিলাম স্বপন, বাকপৃষ্ঠে আহরণ এক মহাজন, করে ধনুপর চারু সেই মহাকায়, পরিচয় দিল মোরে দক্ষিণ রায়। যুগের পরিবর্তনের সাথে সাথে তার হাতে ধনুকের বদলে এখন শোভা পায় বন্দুক। কালের নিয়মে সময় বদলেছে, পরিবর্তন হয়েছে মানুষের চাহিদারও।
তবুও দক্ষিণ 24 পরগনার সুন্দরবন অঞ্চলের সাধারণ মানুষের কাছে বাবা দক্ষিণ রায় এখনও ততটাই প্রাসঙ্গিক যতটা তিনি পূর্বে ছিলেন। এবারে ফেরার পালা। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এখনও যদি পান্থজন কথা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন। ফিরে আসবো নতুন একটি ভিডিওর সাথে নিয়ে।